সুপ্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আমি আমার ইউটিউব চ্যানেল অ্যাকাউন্টিং কেয়ার বাই বেলাল স্যারের পক্ষ থেকে নিয়ে এসেছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের কমার্স ফ্যাকাল্টির 4টি সাবজেক্ট, 4টি ডিপার্টমেন্টেরই ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এবং যারা অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে পড়েন তাদের জন্য কস্ট অ্যাকাউন্টিং, অর্থাৎ ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এবং কস্ট অ্যাকাউন্টিংয়ের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় থেকে আমি আলোচনা করতেছিলাম, যে চ্যাপ্টারটার নাম হলো কস্ট কনসেপ্টস অ্যান্ড কস্ট শিট অ্যানালাইসিস। যেখান থেকে আমি এর আগে আপনাদের জন্য 3টি ক্লাস দিয়েছিলাম এই অধ্যায় হতে। একটি দিয়েছিলাম সূত্রের ক্লাস, একটি দিয়েছিলাম ম্যাথমেটিক্যাল ক্লাস, পরে আরেকটি দিয়েছিলাম ম্যাথমেটিক্যাল ক্লাস। আজকেও ম্যাথমেটিক্যাল ক্লাসের তৃতীয় লেকচার এটি, অর্থাৎ এটি দিয়ে আমি 3টি অঙ্ক আপনাদের জন্য এই অধ্যায়টিকে করে দিচ্ছি। তো যাই হোক, আপনারা আমার চ্যানেলের সাথে থাকবেন, আমার সাথে থাকবেন। আমি নিয়মিতভাবে ক্লাস দিচ্ছি এবং ধারাবাহিকভাবে ক্লাস আমি আপনাদের দেব। আমি যে ক্লাসগুলো দিচ্ছি তা কমার্স পাবলিকেশনের বই হতে। আপনারা যখন এই ক্লাসটি দেখবেন তখন এই কমার্স পাবলিকেশনের ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং অথবা কস্ট অ্যাকাউন্টিং বইটি আপনাদের পাশে রাখবেন, তাহলে আরও বেশি বুঝতে পারবেন, জানতে পারবেন, উপকৃত হবেন। প্রিয় বন্ধুরা, কথা না বাড়িয়ে আজকের যে প্রশ্নটি নিয়ে আমি কথা বলছি, আজকের লেকচারের টপিক্সের বিষয়টা ছিল কস্ট কনসেপ্টসের 4র্থ লেকচার। এটা আপনাদের কমার্স পাবলিকেশন বইয়ের এক্সারসাইজ নাম্বার 12। এক্সারসাইজ নাম্বার 12 শুধু বইতে ডিপেন্ড করতেছি না, আমি প্রশ্নটি আপনাদের বোর্ডে উঠিয়ে দিয়েছি। আপনারা এক নজর দেখলেই বুঝতে পারবেন যেটা কোন প্রশ্নটি, তাহলে আপনারা বই থেকে মিলিয়ে দেখবেন, তাহলে আরো ভালো হবে। তো যাই হোক, যে প্রশ্নটি থেকে কথা বলছি, ফলোইং ডাটা আর কালেক্টেড অফ এ ম্যানুফ্যাকচারিং কনসার্ন। একটি উৎপাদনকারী প্রতিষ্ঠানের নিম্নলিখিত তথ্যগুলো নেওয়া হয়েছে। র মেটেরিয়াল ইউজড দেওয়া হয়েছে 3200 টাকা। ওয়ার্ক ইন প্রসেস 1 মার্চ 2018, অর্থাৎ মার্চ মাসের 1 তারিখ। প্রিয় বন্ধুরা, মনে রাখবেন, যে কোনো মাসই হোক না কেন, যে কোনো মাসেরই 1 তারিখ মানে কিন্তু প্রারম্ভিক বা ওপেনিং, আর কোনো মাসের সমাপনী তারিখ বা শেষ তারিখটা হলো আমাদের ক্লোজিং। তাহলে ওপেনিং এবং ক্লোজিং এটা আমরা ভাষা দিয়েও থাকতে পারে প্রশ্নে, আবার তারিখ দেখেও আমরা ওপেনিং ক্লোজিং বুঝতে পারি। কিভাবে বুঝবো? যে কোনো মাসের 1 তারিখ থাকা মানে সেটা প্রারম্ভিক বা ওপেনিং, আর কোনো মাসের শেষ তারিখ থাকা মানে কিন্তু সেটা ক্লোজিং বা সমাপনী। তাহলে প্রারম্ভিক, সমাপনী বা ওপেনিং এন্ড ক্লোজিং যেটাই বলেন, সেটা আপনার তারিখ দেখে সিদ্ধান্ত নিতে হবে। তাহলে দেখেন, ওয়ার্ক ইন প্রসেস দেওয়া হয়েছে 1 মার্চ 2018 সালে 5200 টাকা। ওয়ার্ক ইন প্রসেস দেওয়া আছে 31 মার্চ। আমি একটু আগে বলেছি কোনো মাসের শেষ তারিখ মানে এটা সমাপনী, তাহলে সেই সমাপনীটা দেওয়া হয়েছে 6500 টাকা। তারপরে ফিনিশড গুডস 1 মার্চ দেওয়া হয়েছে 13700 টাকা, আর সমাপনী দেওয়া হয়েছে 8700 টাকা, 8770 টাকা। ডিরেক্ট ওয়েজেস দেওয়া হয়েছে 1400 লেবার আওয়ার এট দি রেট অফ 2 টাকা পার আওয়ার, অর্থাৎ ডিরেক্ট ওয়েজেস এর ক্ষেত্রে কিন্তু লেবার আওয়ার দেওয়া আছে এবং রেট দেওয়া আছে। ডিরেক্ট এক্সপেন্সেস দেওয়া হয়েছে 7200 টাকা। ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল দেওয়া হয়েছে 4200 টাকা। ইনডাইরেক্ট লেবার দেওয়া হয়েছে 9100 টাকা এবং ফ্যাক্টরি মিসলেনিয়াস এক্সপেন্সেস 7300 টাকা। মিসলেনিয়াস এক্সপেন্সেস এর বাংলা হলো বিবিধ খরচ, অর্থাৎ ফ্যাক্টরি সংশ্লিষ্ট যে বিবিধ খরচ আছে সেটি কিন্তু এখানে আছে। তারপরে আরো একটু অঙ্ক প্রশ্ন ছিল, আপনারা যখন বইটা দেখবেন তখন বুঝতে পারবেন। সেখানে লেখা ছিল অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস, লেখার পরে কোলন ড্যাশ ছিল, সেখানে ফিক্সড বরাবর ছিল 6000 টাকা, আর ভেরিয়েবল বরাবর বলেছিল 10% অফ প্রাইম কস্ট। আমি বই দেখে বলছি, আপনারা একটু বই দেখে বলবেন। অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেসটা দুইটা খরচে বিভক্ত হয়েছে। অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস কোলন ড্যাশ করার পরে লেখা আছে ফিক্সড বরাবর 6000, আর ভেরিয়েবল বরাবর বলা হয়েছে 10% অফ প্রাইম কস্ট। এর বাংলা হলো ফ্যাক্টরি অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেসটা দুইটি খরচ হবে, ফিক্সড এবং ভেরিয়েবল। ফিক্সড এর টাকা ডাইরেক্টলি বলা হয়েছে, আর ভেরিয়েবলের টাকাটা বলছে প্রাইম কস্ট যত হবে তার উপরে 10% কাটতে হবে। সেলিং এক্সপেন্সেস কোলন ড্যাশ করে দেখানো হয়েছে এবং সেখানে ফিক্সড বরাবর আছে 3000 টাকা, ভেরিয়েবল বরাবর বলা হয়েছে 5% অফ কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচারড, অর্থাৎ কস্ট অফ প্রোডাকশন বা কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচারড যত হবে তার উপরে 5% কাটলে যে টাকাটা আসবে সেই টাকাটা হয়ে যাবে আমাদের ভেরিয়েবল অফ সেলিং এক্সপেন্সেস। তারপরে বলা হয়েছে প্রফিট 15% অন সেলস, অর্থাৎ
প্রফিটটা কিন্তু সেলসের উপরে আমাদের 15% কাটতে বলা হয়েছে। এই হলো আমাদের প্রশ্নটি। এই প্রশ্নটার আলোকে আমাদেরকে কস্ট শীট তৈরি করতে বলেছে। কি শীট? কস্ট শীট, অর্থাৎ উৎপাদন ব্যয় বিবরণী। আমরা কিন্তু জানি উৎপাদন ব্যয় বিবরণী তৈরি করতে গেলে তিনটি গুরুত্বপূর্ণ টার্গেট পূরণ করতে হয়। আরেকবার বলি, তিনটি গুরুত্বপূর্ণ টার্গেট পূরণ করতে হয়, যার মধ্যে প্রথমটি হলো আমাদের ডিরেক্ট ম্যাটেরিয়ালস। তো ডিরেক্ট ম্যাটেরিয়ালস এটার সূত্র কিন্তু আমরা জানি ওপেনিং র মেটেরিয়াল প্লাস পারচেজ র মেটেরিয়াল মাইনাস ক্লোজিং র মেটেরিয়াল। তবে আনন্দের বার্তা হলো যে আজকে প্রশ্নটিতে আমাদের র মেটেরিয়াল ইউজড শব্দটি বলা হয়েছে। মনে রাখবেন এই র মেটেরিয়াল ইউজড যে কথা, ডিরেক্ট ম্যাটেরিয়াল কিন্তু একই কথা। তার মানে 1 নাম্বার টার্গেট আপনার পূরণ করেই দেওয়া আছে, সেটা জাস্ট দেখে দেখে আমরা লিখব। 2 নাম্বার টার্গেটটা হলো ডিরেক্ট লেবার নির্ণয় করা। আমাদের ডিরেক্ট লেবার কিন্তু আজকে ওয়েজেস নামকরণ দিয়ে হয়েছে। মনে রাখবেন ডিরেক্ট লেবার যে কথা, ডিরেক্ট ওয়েজেস কিন্তু একই কথা। তাহলে সেই ক্ষেত্রে ডিরেক্ট ওয়েজেসটা দেওয়া হয়েছে 1400 ঘন্টা এট দি রেট অফ 2 টাকা পার আওয়ার, অর্থাৎ 1400 ঘন্টা ব্যবহার হবে আর 1 ঘন্টার জন্য ব্যয় হবে 2 টাকা। তাহলে লেবার আওয়ারকে যদি রেট দিয়ে গুণন করি তাহলে কিন্তু ডিরেক্ট লেবার চলে আসবে। 3 নাম্বার টার্গেট আপনারা জানেন ফ্যাক্টরি ওভারহেড নির্ধারণ। কিন্তু এখানে আজকে আপ টু ডেট প্রত্যেকটা লাইন পড়ে দেখতেছেন যে এখানে কোথাও কিন্তু ফ্যাক্টরি ওভারহেড লেখা নাই। তাহলে যদি প্রশ্নটিতে আমাদের স্পেসিফিকলি ফ্যাক্টরি ওভারহেড দেওয়া না থাকে তাহলে কিন্তু অবধারিত আপনাকে ফ্যাক্টরি ওভারহেড নির্ধারণ করতে হবে। সেই ক্ষেত্রে কিন্তু আমরা ব্যাখ্যা করেছিলাম ফ্যাক্টরি ওভারহেডের ব্যাপারে গুরুত্ব দিয়ে। মনে রাখবেন সেখানে আমি একটা স্টার চিহ্ন দিয়ে লিখে দিয়েছিলাম এনি কাইন্ড অফ ডিরেক্ট এক্সপেন্সেস আর কল্ড প্রাইম কস্ট and any kind of indirect expenses is factory overhead। অর্থাৎ যত প্রকার ডিরেক্ট নামের খরচ আছে সবগুলো প্রাইম কস্টের উপাদান হবে, আর যত প্রকার ইনডাইরেক্ট নামের খরচের তালিকা থাকবে সবগুলোই আমাদের ফ্যাক্টরি ওভারহেড হয়ে যাবে। প্রিয় বন্ধুরা, প্রশ্নের শেষ প্রান্তে আমরা দেখতে পাচ্ছি ইনডাইরেক্ট মেটেরিয়াল আছে আমাদের 4200 টাকা, ইনডাইরেক্ট লেবার আছে আমাদের 9100 টাকা এবং ফ্যাক্টরি মিসলেনিয়াস আছে 7300 টাকা। তাহলে এই তিনটা টাকা যদি আমি যোগ করতে পারি তাহলে কিন্তু ফ্যাক্টরি ওভারহেড পেয়ে যাব। কারণ আমরা জানি যত প্রকার ইনডাইরেক্ট নামের খরচের তালিকা আছে সকল প্রকার ইনডাইরেক্ট নামের খরচের তালিকাগুলোকেই ফ্যাক্টরি ওভারহেড বলা হয়। আর ফ্যাক্টরির সাথে সম্পৃক্ত যদি কোনো খরচ থাকে তাহলে সেটাও কিন্তু ফ্যাক্টরি ওভারহেডেরই উপাদান হয়ে যাবে। তো যাই হোক, অঙ্কটার থেকে আমি একটু কথা বললাম, এখন আমি আপনাদের এই অঙ্কটার সমাধানে নিয়ে যাচ্ছি। বিষয়টি হলো যখনই আপনি কস্ট শীট তৈরি করবেন বা স্টেটমেন্ট অফ কস্ট তৈরি করবেন তখন কিন্তু আমাদের সর্বদাই এই প্রশ্নটা থেকে 3টি গুরুত্বপূর্ণ উপাদান খুঁজে বের করতে হবে। 3টি গুরুত্বপূর্ণ টার্গেট অবশ্যই আমাকে নির্ধারণ করে নিতে হবে। সেই টার্গেট 3টির 1 নাম্বার ডিরেক্ট ম্যাটেরিয়াল। তো ডিরেক্ট ম্যাটেরিয়ালের অরিজিনাল সূত্রটা কিন্তু আপনারা জানেন ওপেনিং র মেটেরিয়াল এট র মেটেরিয়াল পারচেজ লেস হলো ক্লোজিং র মেটেরিয়াল। কিন্তু সেগুলো যদি দেওয়া না থাকে তখন বিকল্পভাবে দেখবেন যে র মেটেরিয়াল ইউজড আমাদের দেওয়া আছে কিনা। যদি প্রশ্নটিতে র মেটেরিয়াল ইউজড শব্দটা স্পেসিফিকলি বলা থাকে এই র মেটেরিয়াল ইউজডটাকেই ডিরেক্ট ম্যাটেরিয়াল বলা হয়। এই কারণেই আজকে যে র মেটেরিয়াল ইউজড আমাদের 3200 টাকা দেওয়া ছিল প্রশ্নে, খেয়াল করবেন সেটাই হলো আমাদের ডিরেক্ট ম্যাটেরিয়াল। আজকে আর লেখার দরকার নাই ওপেনিং র মেটেরিয়াল পারচেজ র মেটেরিয়াল লেস ক্লোজিং র মেটেরিয়াল, সেটি আর দরকার নেই। কারণ যদি প্রশ্নে র মেটেরিয়াল ইউজড দেওয়া থাকে ওই র মেটেরিয়াল ইউজড যেটা সেটাই হয়ে যাবে আমাদের ডাইরেক্ট ম্যাটেরিয়াল। প্রতিটি অঙ্ক করার জন্য 2য় নাম্বার গুরুত্বপূর্ণ টার্গেট হলো ডিরেক্ট লেবার নির্ধারণ করা। আজকে ডিরেক্ট লেবার দেওয়া না থাকলেও কিন্তু সেখানে ডিরেক্ট ওয়েজেস ছিল। আপনারা জানেন ডিরেক্ট লেবার যে কথা ডিরেক্ট ওয়েজেস কিন্তু একই কথা, এবং সেই ক্ষেত্রে ডিরেক্ট ওয়েজেস এর মধ্যে কিন্তু ব্যাখ্যায় বলা ছিল যে 1400 লেবার আওয়ার এট দি রেট অফ 2 টাকা পার আওয়ার,
অর্থাৎ এই কাজটা সম্পন্ন করতে 1400 ঘন্টা সময়ের ব্যাপার আছে এবং প্রতি ঘন্টার জন্য লেবার নেয় কয়তো 2 টাকা। 1 ঘন্টার জন্য লেবার যদি 2 টাকা নেয় তাহলে 1400 ঘন্টার জন্য কিন্তু লেবার আমার 2800 টাকা নেয়, যেটা আমাদের ডিরেক্ট লেবার হয়ে যাবে। প্রতিটি অঙ্ক করার জন্য 3 নাম্বার গুরুত্বপূর্ণ টার্গেট হলো ফ্যাক্টরি ওভারহেড নির্ধারণ করা। আর এই ফ্যাক্টরি ওভারহেড নির্ধারণ করতে হলে অবশ্যই আপনি দেখবেন যত প্রকার ইনডাইরেক্ট নামের প্রশ্নের খরচের তালিকা থাকবে সকল প্রকার ইনডাইরেক্ট নামের উপাদানগুলোকেই ফ্যাক্টরি ওভারহেড বলা হবে। আজকে ইনডাইরেক্ট নামের দুইটি শব্দ ছিল, ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল এবং ইনডাইরেক্ট লেবার। তো যত প্রকার ইনডাইরেক্ট নামের তালিকা থাকবে সকল প্রকার ইনডাইরেক্ট তালিকাগুলোকে ফ্যাক্টরি ওভারহেড বলা হয়। তাহলে ফ্যাক্টরি ওভারহেডের মধ্যে ইনডাইরেক্ট উপাদান 3টা বা 2টা বা 3টা যে কয়টা থাকবে সে কয়টাই বসবে। কিন্তু আজকে ইনডাইরেক্ট লেবারের উপাদান 2টা ছিল, পাশাপাশি ফ্যাক্টরি সংশ্লিষ্ট মিসলেনিয়াস নামের একটি খরচ ছিল। অর্থাৎ মনে রাখতে হবে সংক্ষিপ্তভাবে এইভাবে যে যত প্রকার ইনডাইরেক্ট নামের খরচের তালিকা থাকবে সকল প্রকার ইনডাইরেক্ট নামের খরচের তালিকাগুলো যোগ করলেই ফ্যাক্টরি ওভারহেড পাওয়া যাবে। আর ফ্যাক্টরি ওভারহেডের সাথে সংশ্লিষ্ট বা ফ্যাক্টরির সাথে সংশ্লিষ্ট যদি আরো কোনো কতিপয় খরচ থাকে সেগুলো ফ্যাক্টরি ওভারহেডের আওতাভুক্ত হবে। কথাটি আরেকবার ক্লিয়ার করে দিচ্ছি, যত প্রকার ইনডাইরেক্ট নামের খরচের তালিকা থাকবে সকল প্রকার ইনডাইরেক্ট নামের খরচের তালিকাগুলোকেই ফ্যাক্টরি ওভারহেড বলা হবে। অর্থাৎ ইনডাইরেক্ট নামের খরচের যতগুলো উপাদান থাকবে সবগুলো ফ্যাক্টরি ওভারহেডের মধ্যে আসবে। পাশাপাশি ফ্যাক্টরির সাথে সম্পৃক্ত যদি আরো কতিপয় কোনো খরচ থাকে সেগুলো কিন্তু ওই ইনডাইরেক্ট গুলোর নামের সাথেই যোগ হয়ে একত্রিত হইয়া ফ্যাক্টরি ওভারহেড নামে আত্মপ্রকাশ করবে। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল কিন্তু প্রশ্নে আমাদের ছিল, ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল প্রশ্নে ছিল 4200 টাকা, সেটা আপনি লিখবেন দেখে দেখে। তারপরে ইনডাইরেক্ট লেবার নামের একটি টাকা ছিল আমাদের 9100 টাকা এবং ফ্যাক্টরি মিসলেনিয়াস নামের একটি টাকা ছিল 7300 টাকা, যোগ করে হয়ে যাবে আমাদের 20600 টাকা। অর্থাৎ 3টা ইনডাইরেক্ট বা 3টা ফ্যাক্টরি সম্পৃক্ত খরচ 3টা একত্রিত করে দেখলাম হয়ে যায় 20600 টাকা। প্রিয় বন্ধুরা, আপনারা জানেন আমি বারবার বলেছি, সূত্রের ক্লাসে বলেছি, এরপরে 2টি অঙ্কের ক্লাস দিয়েছি সেখানেও বলেছি, বারবার বলেছি, এখনো বলছি যে একটি কস্ট শীটের অঙ্ক করতে হলে, একটি কস্ট কনসেপ্টসের অঙ্ক করতে হলে 3টা গুরুত্বপূর্ণ টার্গেট আপনাকে পূরণ করতে হবে। 1 নাম্বার ডিরেক্ট ম্যাটেরিয়াল, 2 নাম্বার ডিরেক্ট লেবার, 3 নাম্বার ফ্যাক্টরি ওভারহেড। 3টি টার্গেট আজকে আমাদের পূরণ হয়েছে। যখন এই 3টি টার্গেট আমাদের পূরণ হয়ে যায় তখন অঙ্ক শুরু করতে আর কোনো বাধা থাকে না। চলেন নিয়ে যাচ্ছি আজকের কস্ট শীট পর্বে। তাহলে প্রিয় বন্ধুরা, কস্ট শীট তৈরি করতে গেলে 3টি গুরুত্বপূর্ণ প্রধান 3টি উপাদানের দরকার হয়। 1 নাম্বার ডিরেক্ট ম্যাটেরিয়াল, 2 নাম্বার ডিরেক্ট লেবার, 3 নাম্বার ফ্যাক্টরি ওভারহেড। যখন এই 3টি ওয়ার্কিংস বা 3টি উপাদান আমরা বের করতে সক্ষম হব তখন কিন্তু ছকের মাধ্যমে অঙ্ক শুরু করতে আর কোনো বাধা থাকে না। তাহলে ওই 3টি উপাদান আজকে আমরা বের করে নিয়েছিলাম, তারপরে আমরা স্টেটমেন্ট অফ কস্ট শীট সাজাচ্ছি। তাহলে স্টেটমেন্ট অফ কস্ট শীট সাজাতে হলে আমাদের জানেন এই ছকটা আমাকে পরিপূর্ণভাবে মুখস্থ রাখতে হবে, যেটা ইতিমধ্যে আপনাদের মুখস্থ আছে। প্রথম উপাদানটি দরকার হয় ডিরেক্ট ম্যাটেরিয়াল অথবা র মেটেরিয়াল ইউজড। যেহেতু আজকে আমাদের প্রশ্নের ভিতরে র মেটেরিয়াল ইউজড শব্দটি ছিল, অতএব আমরা র মেটেরিয়াল ইউজড শব্দটি আমরা লিখেছি, যেটা ছিল আমাদের 3200 টাকা। দ্বিতীয় নাম্বার লাইনটি হলো ডিরেক্ট লেবার। এই ডিরেক্ট লেবার কিন্তু আমরা ওয়ার্কিং করে নিয়েছি, কারণ আজকে ডিরেক্ট লেবার না থাকলেও কিন্তু ডিরেক্ট ওয়েজেস ছিল, আর ডিরেক্ট ওয়েজেস এর সূত্রটা ছিল কিন্তু লেবার আওয়ার গুণন রেট পার আওয়ার। আর আমরা লেবার আওয়ার গুণন রেট পার আওয়ার করে কিন্তু টাকা পেয়েছি 2800 টাকা, যেটা ওয়ার্কিং করে পেয়েছিলেন। তারপরে ডিরেক্ট এক্সপেন্সেস নামের বিষয়টি যদি প্রশ্নে থাকে তাহলে ডিরেক্ট এক্সপেন্সেস আপনি লিখবেন। ডিরেক্ট এক্সপেন্সেস যদি প্রশ্নে না থাকে তাহলে কিন্তু লিখবেন না। আজকে প্রশ্নে কিন্তু ডিরেক্ট এক্সপেন্সেস আমাদের ছিল এবং ডিরেক্ট এক্সপেন্সেস এর পরিমাণ ছিল আমাদের 7200 টাকা। তাহলে এই 7200 টাকা সহকারে যদি যোগ দেন তাহলে যত প্রকার ইনডাইরেক্ট নামের খরচের, যত প্রকার ডিরেক্ট নামের খরচের তালিকা থাকবে সকল প্রকার ডিরেক্ট নামের খরচের তালিকাগুলো যোগ করলেই কিন্তু প্রাইম কস্ট পাওয়া যাবে, যেটা আমরা ইতিমধ্যে পেয়েছি। এই প্রাইম কস্টের সাথে সর্বদাই যোগ হবে ফ্যাক্টরি ওভারহেড। যে ফ্যাক্টরি ওভারহেড একটু আগে আপনারা 20600 টাকা ওয়ার্কিং করে পেয়েছিলেন,
তাহলে সেই 20,600 টাকা এখানে যোগ হবে, যোগ হয়ে যাচ্ছে আমাদের 33,800 টাকা। এবং এই 33,800 টাকার নাম হবে আমাদের কি ওয়ার্কস কস্ট, অর্থাৎ ফ্যাক্টরি ওভারহেডটা যোগ করার পরে যে ব্যালেন্সটি আসে সেই ব্যালেন্সটার নাম হলো ওয়ার্কস কস্ট, অর্থাৎ কারখানার ব্যয়। এই ওয়ার্কস কস্টের আবার অপর নাম কিন্তু ম্যানুফ্যাকচারিং কস্ট, এটা আপনারা জানেন। ম্যানুফ্যাকচারিং কস্ট যে কথা, ওয়ার্কস কস্ট কিন্তু একই কথা, এবং সেটা কিন্তু প্রাইম কস্টের সাথে ফ্যাক্টরি ওভারহেডটা যোগ করার পরেই কিন্তু ওয়ার্কস কস্ট পাওয়া যায়। এর সাথে যোগ হবে ওপেনিং ওয়ার্ক ইন প্রসেস এবং বাদ যাবে ক্লোজিং ওয়ার্ক ইন প্রসেস। এখানে একটি কথা বলে রাখি, তা হলো এই ওয়ার্ক ইন প্রসেস অথবা ওয়ার্ক ইন প্রগ্রেস, ওয়ার্ক ইন প্রসেসের বাংলাও চলতি কার্য, ওয়ার্ক ইন প্রগ্রেসের বাংলাও কিন্তু চলতি কার্য। তাহলে ওয়ার্ক ইন প্রসেস থাকুক আর ওয়ার্ক ইন প্রগ্রেস থাকুক, যে কোনো একটা ভাষা প্রশ্নে থাকবে, আর যে ভাষাটা প্রশ্নে থাকবে সেই ভাষাটাই কিন্তু আপনাকে লিখতে হবে। আজকে ওপেনিং ওয়ার্ক ইন প্রসেস কিন্তু প্রশ্নের ভিতরে ছিল আমাদের, ওপেনিংটা যেটা সেটা ছিল 5,200, তাহলে যোগ করলে হয়ে যাবে 39,000, এবং ক্লোজিং ওয়ার্ক ইন প্রসেস ছিল 6,500, যোগ বিয়োগ করে যেটা হয়ে যাবে 32,500। এই 32,500 নাম হলো কস্ট অফ প্রোডাকশন। 32,500 নাম কি? কস্ট অফ প্রোডাকশন। প্রিয় বন্ধুরা, যা বলছিলাম আপনাদের উদ্দেশ্যে, যেটা বলছিলাম যে আপনি যখন কস্ট অফ প্রোডাকশনটা পেয়ে গেলেন, এই কস্ট অফ প্রোডাকশনের সাথে যোগ হবে আমাদের ওপেনিং ফিনিশড গুডস। এটা কিন্তু তারিখ দিয়েও থাকতে পারে অথবা কিন্তু ভাষাত্মকের মাধ্যমেও থাকতে পারে। ভাষা মানে কি, ওপেনিং এবং ক্লোজিং সেখানে লেখাই থাকতে পারে। আর ক্লোজিং এবং ওপেনিং বা স্পেসিফিকলি লেখা না থাকলে তারিখ দেখে আপনাকে বুঝতে হবে কোনটা ওপেনিং এবং কোনটা ক্লোজিং। আজকে যেহেতু ফিনিশড গুডস এর 1 মার্চ অর্থাৎ মার্চ মাসের 1 তারিখ লেখা ছিল, তো সেটা কিন্তু ছিল আমাদের 13,700 টাকা। তাহলে 13,700 টাকা আপনি যোগ করবেন কার সাথে? 13,700 টাকা আপনি যোগ করবেন কস্ট অফ প্রোডাকশনের সাথে। কস্ট অফ প্রোডাকশন ছিল 32,500, এই 32,500 সাথে যোগ হবে আপনার 13,700 টাকা, আসবে 46,200। এইখান থেকে ক্লোজিং ফিনিশড গুড আমার ছিল 8,070, তাহলে 8,070 আপনি বাদ দিবেন, অর্থাৎ 46,200 থেকে 8,070 টাকা বাদ দিলে আসবে কস্ট অফ গুড সোল্ড, এটা আসবে আমার 38,130 টাকা। এই 38,130 টাকার নাম হলো কস্ট অফ গুড সোল্ড। এর সাথে আমার যোগ হবে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস। অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস কিন্তু আমাদের ফিক্সড ছিল 6,000 টাকা, আর ভেরিয়েবল বলছিল যে প্রাইম কস্টের উপরে 10% কাটতে হবে। তাহলে দেখেন, ফিক্সড এর জন্য যে 6,000, সেই 6,000 লিখলাম, আর প্রাইম কস্টের উপরে 10% কাটতে বলছিল ভেরিয়েবল। প্রাইম কস্ট আমরা বের করছিলাম 13,200, এই 13,200 10% কাটলে হবে 1,320, 1,320 আর 6,000 যোগ করলে হবে 7,320। তাহলে আপনি কি করবেন? এই 7,320 যোগ করবেন কার সাথে? এই 38,100 সাথে। তাহলে 38,100 সাথে যোগ হবে আপনার 7,320 টাকা, আসতেছে 45,450 টাকা। 45,450 টাকা। এর সাথে যোগ হবে সেলিং এক্সপেন্সেস। সেলিং এক্সপেন্সেস কিন্তু ফিক্সড ছিল 3,000, আর ভেরিয়েবলটা বলছিল যে কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচারড এর উপরে 5% কাটতে হবে। তাহলে কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচারড ছিল কিন্তু 32,500, এই 32,500 এর উপরে 5% কাটলে হবে 1,625 টাকা। এই 1,625 টাকার 3,000 হয়ে যাবে আমাদের 4,625 টাকা। এই 4,625 টাকা আপনাকে যোগ করতে হবে কার সাথে? 45,450 এর সাথে। এর সাথে যোগ করলেন আপনি 4,625 টাকা, আসবে 50,075 টাকা। এই 50,075 হলো আমাদের টোটাল কস্ট। এই টোটাল কস্টের সাথে মুনাফা আমাদের বের করতে হবে। মুনাফা কিন্তু বের করতে বলছিল যে 15% অন সেলস। কত পার্সেন্ট? 15% অফ সেলস। ভাই আমার, যদি সেলস এর পরিমাণ স্পেসিফিকলি দেওয়া থাকে
তাহলে সেলসের ওই টাকাটার উপরে কাটতে হবে। আর সেলসের টাকা যদি স্পেসিফিকলি না থাকে তাহলে কস্টের উপরে কাটতে হবে। আর এটা কাটার নিয়ম হলো যত পার্সেন্ট কাটতে বলবে তত সংখ্যা দিয়ে গুণন করতে হবে এবং 100 থেকে তত সংখ্যা বাদ দিয়ে যা হবে তা দিয়ে ভাগ করতে হবে। আজকে 15% কাটতে বলছিল বিধায় গুণন দিয়ে উপরে 15 নিচে হলো 85, কারণ 100 থেকে 15 বাদ দিলে 85। আবার 10% যদি হতো গুণন দিয়ে উপরে 10 নিচে 90, 5% যদি হতো গুণন দিয়ে উপরে 5 নিচে 95। মোট কথা যত পার্সেন্ট থাকবে তত সংখ্যা দিয়ে গুণন হবে এবং তত সংখ্যা 100 দিয়ে ভাগ করে যা হবে তা দিয়ে ভাগ হবে। তাহলে এখানে যে কথাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হইল যে 50,075 কে গুণন করতে হবে 15 দিয়া এবং ভাগ করতে হবে 85 দিয়া। তাহলে আমার আসবে 8,837, 8,837 টাকা আসবে প্রফিট। যোগ করলে হবে আমার 58,912 টাকা। তাহলে কত হলো আমি একটু দেখে নিচ্ছি। তারপরেও 50,075 এর সাথে যোগ করবেন আপনি 8,837 টাকা, তাহলে 58,912 টাকা। এটার নাম হলো সেলস। অর্থাৎ একটি পণ্য দ্রব্য উৎপাদন করা হয় বিক্রির জন্য। যখন পণ্য আমার বিক্রয় হয়ে যাবে তখন কস্ট শীটের কাজ আমাদের শেষ হয়ে যাবে। প্রিয় বন্ধুরা, চতুর্থ লেকচার হিসাবে একটি গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হয়েছিলাম। আগামী ক্লাসে আরো একটি গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে হাজির হব। সে নাগাদ সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।